নমস্কার, ওঙ্কার বাংলা 26 ব্যাটেল নিয়ে আমি বিপ্লব। আজ অপেক্ষার অবসান, কে আসতে চলেছে এই রাজ্যের সিংহাসনে। এখনও পর্যন্ত 293টি আসনের মধ্যে 288টির গণনা চলছে এবং তার যে ফলাফল আমাদের কাছে এসে পৌঁছেছে তার মধ্যে 191টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 92টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং একটি আসনে এগিয়ে রয়েছে জাতীয় কংগ্রেস। এই 293-এর মধ্যে 288টি আসনে আমরা যদি একটি জেলা ওয়ারি দেখি তাহলে কিন্তু প্রথম দফার নির্বাচনে যে জেলাগুলোর নির্বাচন হয়েছিল 16টি জেলার, সেখানে কোচবিহারে 9টি আসনের মধ্যে বিজেপি 6টি এবং তৃণমূল কংগ্রেস 3টি আসনে এগিয়ে রয়েছে। দার্জিলিংয়ের 5টি আসনের মধ্যে বিজেপি 4টে এবং তৃণমূল কংগ্রেস 1টি আসন এগিয়ে রয়েছে। কালিম্পংয়ে 1টি আসন, সেটি বিজেপি এগিয়ে রয়েছে। জলপাইগুড়িতে 7টি আসন, 7টি আসনেই বিজেপি এগিয়ে রয়েছে। আলিপুরদুয়ারে 5টি আসন, 5টি আসনেই বিজেপি এগিয়ে রয়েছে। উত্তর দিনাজপুরে 9টি আসনের মধ্যে 4টি বিজেপি এবং 5টি তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। দক্ষিণ দিনাজপুরে 6টি আসনের মধ্যে 3-3 দল, অর্থাৎ বিজেপি 3, তৃণমূল কংগ্রেস 3। মালদায় 12টি আসনের মধ্যে 4টিতে তৃণমূল কংগ্রেস এবং 8টিতে বিজেপি এগিয়ে রয়েছে। মুর্শিদাবাদে 22টি আসন, তার মধ্যে এখনও পর্যন্ত যে আসনগুলো আমাদের কাছে এসছে 3টি আসনে বিজেপি, 3টি আসনে তৃণমূল কংগ্রেস, 2টি আসনে বামেরা এগিয়ে রয়েছে এবং 1টি আসন নির্দল এগিয়ে রয়েছে। বীরভূমের 11টি আসনের মধ্যে 4টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, 1টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। বাঁকুড়ায় 12টি আসনের মধ্যে 9টিতে বিজেপি এগিয়ে, 3টিতে তৃণমূল কংগ্রেস। পুরুলিয়ায় 9টি আসনের মধ্যে 9টিতেই বিজেপি এগিয়ে রয়েছে। ঝাড়গ্রামে 4টি আসনের মধ্যে 4টিতেই এগিয়ে রয়েছে। পশ্চিম মেদিনীপুরে 15টি আসনের মধ্যে 3টি তৃণমূল কংগ্রেস এবং 12টি বিজেপি। পশ্চিম বর্ধমানে 9টি আসনের মধ্যে 9টিতেই বিজেপি এগিয়ে রয়েছে এবং পূর্ব মেদিনীপুরে 16টি আসনের মধ্যে 16টিতেই এগিয়ে রয়েছে। প্রায় 100-র কাছাকাছি আসনে প্রথম দফার যে নির্বাচন, সেই নির্বাচনে 100-র কাছাকাছি আসনে কিন্তু বিজেপি ইতিমধ্যেই এগিয়ে রয়েছে। যদিও এখন দ্বিতীয় তৃতীয় পর্বের রাউন্ড মানে গণনা শেষ হয়েছে। এরপরে আমরা যদি আসি যে দ্বিতীয় দফার যে নির্বাচন হয়েছিল 7টি জেলা, সেই 7টি জেলা 29 এপ্রিল যে নির্বাচন হয়েছিল তার মধ্যে পূর্ব বর্ধমানে 16টি আসন, সেখানে তৃণমূল কংগ্রেস 7টি এবং বিজেপি 9টি। কলকাতায় 11টি আসনের মধ্যে 7টি তৃণমূল কংগ্রেস, 4টেতে এগিয়ে রয়েছে বিজেপি। দক্ষিণ 24 পরগনার আসন 31টি, কিন্তু 30টি আসনে গণনা চলছে, তার মধ্যে এখনও পর্যন্ত 19টিতে এগিয়ে তৃণমূল কংগ্রেস, 5টিতে এগিয়ে বিজেপি। উত্তর 24 পরগনার 33টি আসনের মধ্যে 14 দল এগিয়ে রয়েছে। হাওড়াতে 16টির মধ্যে 9টিতে বিজেপি এগিয়ে, 7টায় তৃণমূল কংগ্রেস এগিয়ে। হুগলিতে বিজেপি 11টাতে এগিয়ে, তৃণমূল কংগ্রেস 7টিতে এগিয়ে, অর্থাৎ 18টি আসনের মধ্যে। নদিয়ায় 17টি আসনের মধ্যে 5টিতে এগিয়ে রয়েছে বিজেপি, 1টিতে তৃণমূল কংগ্রেস এবং 1টিতে সিপিএম নদিয়াতে। পূর্ব বর্ধমানে 16টি আসনের মধ্যে 9টিতে বিজেপি এবং 7টিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। দুপুর 12টা পর্যন্ত নির্বাচন কমিশন যে হিসেব দিয়েছে, ভোটের যে প্রাপ্ত হিসেব, দুই দলের বিজেপির পক্ষে 45.03% ভোট পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে 41.62%। তো আজকে এই যে তাহলে কি এই রাজ্য আবারও 2011 সালের পরে পরিবর্তনের দিকেই এগোচ্ছে? আজকে আমরা এই নিয়েই আলোচনা করব। আমার সঙ্গে 3জন অতিথি রয়েছেন। একদম আমার বাঁ দিকে রয়েছেন ডক্টর অরিন্দম বিশ্বাস, অরিন্দম দা জাতীয় বাংলা পরিষদের সভাপতি, রয়েছেন সাংবাদিক অরূপ কালী, তারপরে রয়েছেন তপশ্রী গুপ্ত সাংবাদিক। আমি 3জনের কাছে আসব, কিন্তু তার আগে এই যে নির্বাচনের যে গণনা চলছে, সেই গণনার যে ফল আসছে তাতে বেশ কিছু জায়গায় দুই দলের উত্তেজনা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একটি বার্তা দিয়েছেন, আগে শুনে নেব সেই বার্তাটি। সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না।
স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্স, পুলিশ সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনও এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি সেগুলো বলছে না, টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব। হ্যাঁ, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন সকলকে কাউন্টিং সেন্টার ছেড়ে না আসার জন্য বলছেন। সবেমাত্র 3 রাউন্ড গণনা হয়েছে, তো ইতিমধ্যে বিভিন্ন জায়গায় উত্তেজনা তৈরি হয়েছে। বিধাননগরেও সেরকম কাউন্টিং হলের সামনে উত্তেজনা তৈরি হয়েছে, বিজেপি সমর্থক এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তি। সেই ছবি ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা সেই ছবিটা দেখে নেব। হ্যাঁ, আমাদের প্রতিনিধি অনির্বাণ দত্ত বিধাননগরে রয়েছে। বিধাননগর যেখানে কাউন্টিং সেন্টার, বিধাননগর কলেজ, সেখানে রয়েছে। আমি অনির্বাণের কাছে জানতে, অনির্বাণ কি হয়েছে, কি ঘটনা, কি অবস্থা? দেখো, এই মুহূর্তে যা পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে বিধাননগর, নিউ টাউন এবং রাজারহাট গোপালপুরে 3টে কাউন্টিং হচ্ছে বিধাননগর স্কুলে, যে মিউনিসিপাল স্কুলে। তো সেখানে কাউন্টিং এর বাইরে ইতিমধ্যে তৃতীয় রাউন্ডের পরে এগিয়ে রয়েছে শারদত্ত মুখোপাধ্যায়, যিনি বিধাননগর অর্থাৎ সল্টলেক থেকে যিনি প্রার্থী হয়েছেন বিজেপির, এবং যিনি তরুণজ্যোতি তিওয়ারি রাজারহাট গোপালপুরের প্রার্থী বিজেপি, তিনিও এগিয়ে রয়েছেন। একমাত্র তৃণমূলের তরফ থেকে নিউ টাউন থেকে প্রায় 6000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছে তাপস চট্টোপাধ্যায়। আর সেই নিয়ে এখন পরিস্থিতি প্রায় রণক্ষেত্র, ধুন্ধুমার অবস্থা পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। তারা প্রায় ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে আসতে চলেছে, পুলিশও সেটাকে আটকানোর চেষ্টা করছে এই মুহূর্তে। না, ঠিক আছে, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আমি আমাদের আলোচনায় ফিরব। প্রথমেই অরিন্দমদার কাছে আসব। অরিন্দমদা, দেখছেন যে এখনও পর্যন্ত 193 বিজেপি আর 93 হচ্ছে তৃণমূল কংগ্রেস। তো এইটা তৃতীয় রাউন্ড অবধি গণনা হয়েছে, এই ট্রেন্ডটা আপনার কি মনে হয়? দেখুন, পরিষ্কার কথা হচ্ছে ডেমোক্রেসিতে কেউ হারবে কেউ জিতবে, এটা আমাদের মেনে নিতে হবে। আমাদের কেউ বেশি ইমোশনাল হলে হবে না, মারামারির মধ্যে যাব না, শান্তিপূর্ণভাবে চেঞ্জ হলে হবে। কিন্তু এখন যেটা আমার কতগুলো বক্তব্য, তরুণজ্যোতি তিওয়ারি ওখানে হারবে, ওখানে 40% কিন্তু মাইনরিটি ভোট। সুতরাং অদিতি মুন্সি বেশিক্ষণ এই লিড থাকবে না। শারদত্ত মুখোপাধ্যায় এককালে কংগ্রেস, তারপরে বিজেপি, তারপরে আরএসএস, কেউ জানে না ও কী। তো ঘটনার চক্র হচ্ছে, ও একজন ডাক্তার, ও আমাদের থেকে একটু সিনিয়র। তো শারদত্ত মুখোপাধ্যায় আর সুজিত বোসের মধ্যে সুজিত বোস অনেক সিজন ক্যাম্পেনার। একটু মনে করিয়ে দিই, অরুণব ঘোষের সাথে সুজিত ঘোষের একবার লড়াই হয়েছিল। অরুণব ঘোষ প্রথম দিকে বেশ খানিকটা এগিয়ে যায়, কারণ সল্টলেকের যত কাউন্ট আপনি করবেন, সল্টলেকে ওখানে এলিট বাঙালি আছে, সাবঅল্টার্ন বাঙালি কম, পাশের লোক মারা গেলেও কেউ দেখে না ওই জায়গাতে। আর প্রচুর লোক, ওই টুপি পরা বামপন্থী এক মন্ত্রী ছিল যে সিন্ডিকেটের, জ্যোতিবাবুর কাছের লোক ছিল, ওখানে যত অবাঙালি ঢুকিয়েছে সল্টলেকে আজকে বাঙালির জমির থেকে হচ্ছে ওই লোকটা। এই ঘটনা চক্রে হচ্ছে ওখানে একটা বিরাট অবাঙালি ভোট রয়েছে। সল্টলেকে যদি কাউন্টিং শুরু হয়, অবভিয়াসলি সুজিত বোস পিছিয়ে থাকবে। এবার যেটা অরূপবাবু দারুণ কথা বললেন, দত্তাবাদ
তার সাথে লেক টাউনের পেছনে যে মসজিদগুলো আছে ওখানে প্রচুর মাইনরিটি ভোট আছে। ওই জায়গাগুলো কখন কাউন্টিং শুরু হবে, ওই কাউন্টিংয়ে দেখবেন শেষবেলা আমি এইটুকু বলবো, যে 3টে সিটের কথা বলছেন সুজিত বসু জিতবে, অদিতি মুন্সিও জিতবে, আর তাপস চট্টোপাধ্যায় যাকে জিম্বো বলে যাকে, সে বরাবরই সে একটা বিখ্যাত তার সাথে সে একদম মাটির মানুষ, এককালে বামপন্থী করতেন, পরে তৃণমূলে এসছেন, সেও শেষ হাসিটা শেষবেলায় আসবে। এই মুহূর্তে 4টে রাউন্ড হয়েছে, আরও কোথাও 12 রাউন্ড হবে, কোথাও 16 রাউন্ড হবে। এই জায়গায় নেক টু নেক ফাইট আমি কিন্তু সেদিন বলে গেছিলাম যে 10,000 মার্জিনে যদি কেউ জেতে সেটা রিমার্কেবল ফিট হবে এবার। সুতরাং 10,000 মার্জিনে কেউ বিশেষ জিতবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্জিনও দেখুন খুব স্লেন্ডার, খুব কম। তো একটা আমি বলবো, এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু হ্যাঁ, যদি মানুষ বিজেপিকে চায় সেটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। কারণ একটা কথা আমরা সবসময় মনে করি, জনতা জনার্দন, একদম এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একদম আসছি অরূপদা। দেখো, এখন পর্যন্ত বিপ্লব যা ট্রেন্ড, কোনো বিষয় নেই যে বিজেপি অনেক এগিয়ে আছে এবং এভাবে চলতে থাকলে বিজেপি অনায়াসে সরকার গঠন করবে। আমরা যদি 2021 বা 2024-এর সঙ্গে বিজেপির ফলের তুলনা করি, তাহলে বিজেপি 2024-এর ফল অনুযায়ী 99টা আসনে এগিয়ে ছিল, কিন্তু এখন ইতিমধ্যেই দেখা যাচ্ছে প্রায় 190টা তারা ক্রস করে গেছে। এবং তার থেকে বড় সেটা হচ্ছে বিজেপির যে পার্সেন্টেজ অফ ভোট তুমি যেটা বললে, বা সেটা ইনক্রিজ 45% হয়েছে, এবং তৃণমূলের পার্সেন্টেজ অফ ভোটটা অনেক কমেছে বিপ্লব। এবারের ভোট আমাদের সব দিক দিয়ে অনেকগুলো বিষয়ে নজর ছিল। প্রথমত হচ্ছে এসআইআর। ধরো এসআইআরের দুটো দিক হয়, যে যেমন ধরো আমরা একটা গ্লাস, তো এইখানে গ্লাসে আমাদের অর্ধেক জল আছে, অর্ধেক খালি আছে। তা আমি বলবো হাফ জল ভর্তি, তুমি বলবে হাফ খালি। ফলে এসআইআরটা কোন দিকে কাজ করলো? এসআইআর কি দুধ আর জল আলাদা করে দিল? এখন পর্যন্ত ধরো 90-91 লক্ষ নাম বাদ গেছে। তো এই 91 লক্ষ নাম, 63 লক্ষ নাম মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট এটা, আর 27 লক্ষ ঝুলে আছে হচ্ছে ট্রাইব্যুনালে, যারা এবার ভোট দিতে পারলো না। তো এই 63 লক্ষ নামের মধ্যে বিপ্লব আমরা যদি দেখি যে মৃত বা স্থানান্তরিত এগুলো যেটা হয়, যে যারা শাসক হয় তারাই এই পার্সেন্টেজটা অনেক সময় এখানে ফেলে দেয়। যেমন ধরো দ্বিজেন মুখোপাধ্যায়, তারা ভোট দেন, এবং অনেক সময় সিপিএমের সময় সিপিএম এটা করেছে, শাসক, কারণ তাদের সংগঠন আছে, বিরোধীদের তো সংগঠন থাকে না, তো তারাই তার লাভ হয়, এবং সেই পার্সেন্টেজটা কত। এবং দ্বিতীয়ত যেটা ট্রাইব্যুনালে যেটা বাদ গেছে সেটা হচ্ছে বেশিরভাগটাই সংখ্যালঘু বা মুসলিম, যাদের নামটা ঝুলে আছে, এবং কিছু মতুয়া আছে, কিন্তু তাদের পার্সেন্টটা মুসলিম ভোটের তুলনায় কম। তো তৃণমূল যেটা ব্যবহার করার চেষ্টা করেছিল যে এসআইআরের ফলে হয়রানি, সেটা হয়তো তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে পড়বে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেটার প্রভাব দেখা যায়নি। এসআইআরের তৃণমূল যেটা ভেবেছিল লাভ হবে, সেই লাভটা হয়নি, বরঞ্চ এসআইআরের দুধ এবং জল আলাদা হয়ে যাওয়ার পর জালি ভোটটা বেরিয়ে গেছে, সেটা শাসকের এখনও পর্যন্ত দেখা যাচ্ছে লোকসানি হয়েছে। দ্বিতীয়ত, এবার 93% ভোট পড়েছে। এটা ঠিক যে এসআইআরের ফলে হয়তো পার্সেন্টেজ অফ পোলিং কিছুটা কমে দেখায়, পার্সেন্টেজ বেড়ে গেছে, কিন্তু আমাদের 31 লক্ষ ভোটার 2021-এ যারা দিয়েছিল তার থেকে বেশি ভোট পড়েছে বিপ্লব। এটা পার্সেন্টেজের নয়, 31 লক্ষ ভোটার বেশি ভোট দিয়েছে। এবং এই 31 লক্ষ ভোটার যারা আগে ভোট দেয়নি, ভোট দিতে পারেনি, ফলে স্বাভাবিকভাবেই, কারণ ধরো কলকাতায় আজকে দেখতে পাচ্ছ, কলকাতায় বিজেপি বিভিন্ন জায়গায় এগিয়ে যাচ্ছে। কেন? কারণ বিভিন্ন আবাসনে বুথ হয়েছে বিপ্লব। যে সমস্ত ধরো আমরা কি দেখতাম যে যারা উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত অনেক সময় ভোট দিত না, খেয়ে দিয়ে একটা ছুটির দিন কাটাতো, এবার আবাসনে ভোট হওয়ার ফলে তারা কিন্তু এসে ভোট দিয়েছে। এবং থার্ড সেটা হচ্ছে গণনার সময় যে গোলমালগুলো আমরা নানাভাবে শুনেছিলাম, সেই গোলমালগুলো হয়নি। এবং তৃণমূলের কাছে আর একটা বড় ধাক্কা, সেটা হচ্ছে আইপ্যাকের গুটিয়ে যাওয়া। ধরো আমাদের এখানে, তুমি ভারতবর্ষে যেখানেই বিপ্লব হোক, সেখানে আমরা বলি ভোট হয়, আমাদের এখানে ভোট করানো হয়। সেই ভোট করানোর জন্য তৃণমূলের যে এন্টায়ার মেকানিজম, সেই মেকানিজমটাকে একেবারে ভেঙে দেওয়া হয়েছে। এটা দীর্ঘদিনের পরিকল্পনা। তুমি যদি দেখো, সেটা তুমি যেভাবেই বলো যে বিজেপির হতে পারে, তারপরে নির্বাচন কমিশনের দীর্ঘদিনের পরিকল্পনা, সেটা বেছে বেছে কীভাবে হতে যাচ্ছে। এবং চতুর্থত যেটা সবথেকে আমার কাছে, দেখো 15 বছরে অ্যান্টি এস্টাবলিশমেন্ট সে তো থাকবেই, তো নানা রকম চাকরি চুরি থেকে দুর্নীতি ধরো কর গুনতে শুরু করলে তার কোনো শেষ হবে না। কিন্তু এইবার ভোটে যেটা সবথেকে ইন্টারেস্টিং, এগুলো তো আছেই, প্রতিষ্ঠান বিরোধিতা 15 বছর, নানা রকম
দুর্নীতি, সেখানে তৃণমূল অনেক বেশি কেন্দ্রীয় বিরোধিতা। তৃণমূল 15 বছরে কি কাজ করেছে সেটা বরং না নিয়ে গিয়ে তারা অনেক বেশি আর কি ব্যাং করেছিল এই এসআইআর, কেন্দ্রীয় বিরোধিতা, আর কি তারা শাসক থেকেও বিরোধী ভূমিকা পালন করেছে। বাঙালি অবাঙালি, কে মাছ ভাত খাবে, কোথায় শাড়ি পরতে দেবে, কিন্তু তারা 15 বছরে কি কাজ করেছে সেটা তারা মানুষের কাছে নিয়ে যায়নি। এবং যেটা হয়েছিল, তারা অনেক বেশি মুসলিম ভোট ব্যাংকের ওপর তারা ভরসা করেছিল। কিন্তু তুমি যদি দেখো আজকে মুসলিম ভোট ব্যাংক মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর এইসব জায়গায় কিন্তু তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে ধস নেমেছে। মালদায় তো তৃণমূল প্রায় লড়াই থেকেই চলে গেছে, বিজেপি ভার্সেস কংগ্রেসের লড়াই হচ্ছে। একইভাবে মুর্শিদাবাদেও তাই। বরঞ্চ দক্ষিণবঙ্গে তুমি যদি দেখো, তৃণমূল হয়তো কিছু মুসলিম ভোট কনসলিডেট করতে পেরেছে। এখন যেখানে ধরো আইএসএফ এর দুজনই পিছিয়ে আছে, নৌসাদ অবশ্য লড়ছে। এবং গুরুত্বপূর্ণ বিপ্লব আর একটা জিনিস, এই যে মুসলিম যেটা তোষণ তৃণমূলের বিরুদ্ধে প্রধান গেছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু হিন্দু ভোট এবার ধরো জেনারেলি আমরা দেখি হিন্দুরা 62, 65, 68, 70% দেয় না, কিন্তু এবার হিন্দুরা ভোট দিয়েছে হচ্ছে 90% বেশি। সেখানে আন্ডার কারেন্ট সবসময় বিপ্লব একটা হিন্দু ভোটের কনসলিডেশন ছিল, সেই কনসলিডেশনটা তো বিপ্লব এবার অনেকাংশ হয়েছে। এবার ধরো যেটা তুমি দেখছো হিন্দু ভোটের কনসলিডেশন যদি ধরো 70% বা এখানে জায়গায় চলে যায়, তাহলে আর কি মার্জিনটা বিজেপির অনেক গুণ বেড়ে যাবে বিপ্লব। একদম একদম। এই জায়গা থেকে তপস্বী আমরা যা এখনো পর্যন্ত যা ট্রেন্ড, 194টা বিজেপি এবং টিএমসি 91টা, 290 আসনের মধ্যে। তো এই যে ট্রেন্ডটা, এটা কি ধরে রাখতে পারবে বিজেপি, কি মনে হচ্ছে? আমি একটু জাতীয় পরিপ্রেক্ষিত থেকে কথাটা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে আজকে 5 রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে, কিন্তু সমস্ত দেশের পাখির চোখ হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে। লোকে সব অন্য রাজ্য থেকে ফোন করছে, অন্য রাজ্য থেকে বলছে যে আমরা টিভিতে শুধু চোখ রেখেছি বাংলার ওপরে। এই যে পশ্চিমবঙ্গকে ঘিরে যে একটা নির্বাচনী একটা যে নজরদারি গোটা দেশের, একটা আমরা যে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছি, এর জন্য বিজেপির একটা দীর্ঘ পরিকল্পনা কাজ করেছে। বিজেপি অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে, অত্যন্ত ফোকাসডভাবে এই পশ্চিমবঙ্গের নির্বাচনটাকে করতে চেয়েছে। যে জন্য শুধু এটা নয় যে কেন 17 দিন অমিত শাহ এখানে পড়ে আছেন, বা কেন দেশের প্রধানমন্ত্রী হয়েও নরেন্দ্র মোদী এখানে বারবার ডেইলি প্যাসেঞ্জারি করছেন। এর থেকেও অনেক বড় ব্যাপার হচ্ছে যে তারা কিন্তু সর্বস্তরে, যেটা আমার এই নির্বাচনটা দেখে মনে হয়েছে এত বছরের সাংবাদিক জীবনে, যে এটা ভেরি ওয়েল প্ল্যান্ড, এটা অত্যন্ত প্ল্যানিং করে করা হয়েছে। এবং সেখানে কিছু ওই ধরনের সস্তার কোনো চমক কাজে লাগেনি, বোঝাই গেল। যে মাছ ভাত শাড়ি টাড়ি, যেটা অরূপ বলছিলেন, বা বাঙালি অস্মিতা, হ্যাঁ, বা বাঙালি অস্মিতা, এই যে মাছ ভাত খেতে দেবে না, আমাদের তখন এই করতে হবে, আমাদের সবাইকে বলতে হবে জয় হনুমানজি, বলতে হবে জয় শ্রীরাম। এই যে সস্তার কিন্তু প্রচারের ভোট, এটা ছিল না। এটা অনেক বেশি একটা যুদ্ধের মতো রণকৌশল ছিল, যেটা আমি বলবো, এমনকি আমি একথাও বলবো যে অপারেশন সিন্দুরের মতন ঘটনা যেটা, সেটাও কিন্তু বিজেপির পক্ষে গেছে। আজকে যখন আমাদের এই কলকাতা শহরে আমরা দেখছি যে এবার পরিযায়ী শ্রমিক বলি কি, আমি যারা পরিযায়ী হোয়াইট কলার জবস করেন, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, দিল্লি, বম্বেতে যারা কলকাতার অল্প বয়সী ছেলেমেয়েরা চাকরি করেন, আইটিতে চাকরি করেন, তারাও যখন ফেরত এসছেন ভোট দিতে, আমার বদ্ধমূল ধারণা পরবর্তীকালে নিশ্চয়ই এ ধরনের কোনো বিশ্লেষণ হবে যে এদের ভোটগুলো বিজেপির ভোট। বাইরের রাজ্য থেকে যারা এসছে, যে ইয়াং জেনারেশন, ক্যাচ দেম ইয়াং, যেটা আগে বামেরা করতো, যেটা করেছে বিজেপি, একটা তাতে যে হিন্দুত্ব, সেটাকে তারা খুব খুব সফলভাবে, কিন্তু খুব সাটল ওয়েতে তারা কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে চারিয়ে দিতে পেরেছে। সেই কারণে ইয়াং জেনারেশনের একটা বিপুল ভোট, বা নাগরিক কলকাতার একটা বড় ভোট গেছে বিজেপির পক্ষে। সুতরাং এই যে ডিসিপ্লিনডভাবে নির্বাচন লড়া, নির্বাচনটা যে একটা বড় যুদ্ধ, সেটাকে যে একটা কৌশল করে জিততে হয়,
সেটা কিন্তু বিজেপি প্রমাণ করে দিল। একদম এই জায়গা থেকে আজকে নরেন্দ্র মোদী ভোট বাক্স খুলতেই তিনি জানিয়েছেন যে কিছুক্ষণ আগেই তিনি জানিয়েছেন যে সন্ধ্যায় বিজেপির সদর দপ্তরে আসবেন এবং সেখান থেকে তিনি ভাষণ দেবেন। 3 রাজ্যের এই রেকর্ড গড়ার দিকে এগোচ্ছে ফল সেই নিয়ে। তো আমরা আগে একটু দেখে নেব কৌস্তব বাগচি, ব্যারাকপুরের যিনি বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি, তিনি গণনা কেন্দ্র থেকে কি বলেছেন একটু দেখে নেব। আর উড়িষ্যা বিহার বঙ্গ, এই বঙ্গের যে সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির যে আদর্শে ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছে, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির বঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হতে চলেছে। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ। তার অক্লান্ত পরিশ্রম, মানুষের প্রতি তার যে উন্নয়নের মডেল তিনি তুলে ধরতে পেরেছেন, সাথে সাথে জনগণকে আমরা ধন্যবাদ জানাই। এবং সর্বোপরি বিজেপির দীর্ঘদিনের কর্মীদের আত্মত্যাগ, বলিদান, এ এক বড় ব্যাপার, বড় ফ্যাক্টর। আমি বিগত 4-5 দিন ধরে হয়নি, আমার এলাকার ভোটাররাই আমাকে বারণ করেছিল চুল কামাতে। আমি আজকে বুঝতে পারছি তারা কেন আমাকে চুল কামাতে বারণ করেছিল। আপনাকে যেদিনকে সকালবেলা তুলে নিয়ে গেছিল ওটা কি টার্নিং পয়েন্ট বলে আপনার মনে হচ্ছে? টার্নিং পয়েন্ট কিনে জানি না, তবে বিগত 3 বছর ধরে আমি মাথা ন্যাড়া করেছি, অনেক লাঞ্ছনা, অনেক অপমান সহ্য করেছি। মানুষের যোগ্য জবাব দিয়ে দিয়েছে। ধন্যবাদ। এই জয় মানুষের জয়, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অহংকারের পরাজয়, এই জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যের পরাজয়। কর্মীদের বলবো সংযত থাকুন, কর্মীদের বলবো উদ্যত হবেন না। মানুষ আমাদের সংযত থাকার জন্য রায় দিয়েছেন। আমরা কোথাও কোনো অশান্তি করব না। আমি তো আমার ব্যারাকপুর সেগমেন্টের দায়িত্ব নিতে পারি এবং আমি বলেছি কোন তৃণমূল কর্মী সমর্থকদের গায়ে একটা আঁচড়ের দাগ আসতে দেবো না। রাজ চক্রবর্তীকে বলবো নিশ্চিন্তে থাকুন, আপনার কোনো কর্মী সমর্থকদের কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন, সে দায়িত্ব আমার। আর রাজ চক্রবর্তীকে বলবো আপনি আপনার 5 বছর ধরে করা প্রতারণার ফল পেলেন। হ্যাঁ, কৌস্তব বাগচি বললেন, শুনলাম। এরপর জুন মালিয়া, মেদিনীপুরের সাংসদ, তিনি কি বলেছেন? রেজাল্ট এখনো টাইম আছে, এখনো মানে সবে আমার ঘড়িতে কি বলছে, এখনো 11টাও বাজেনি। এখনই সবাই লাফালাফি শুরু করে দিলে তো হবে না। সুতরাং সবাইকে এই বলবো যে রেজাল্ট ভালোর দিকেই যাবে, আর আমরাই জিতছি, টিএমসি আসবে, সেই নিয়ে কোনো দ্বিমত নেই। জাস্ট এটা একটা নার্ভের খেলা চলছে। অরিন্দম দা, আপনার কাছে আসবো যে যে প্রথম দফার যে নির্বাচন হয়েছে আমরা দেখেছি 152টা আসন, এবং তাতে কিন্তু একটা প্ল্যান করা হয়েছিল যে একদম উত্তরবঙ্গ বিজেপির ঘাঁটি বলা যায়, আর দক্ষিণবঙ্গের একটা পার্ট মানে মুর্শিদাবাদ, এবার এদিক থেকে যদি দেখি ওই রানবঙ্গ আর বীরভূম, এই যে পুরো পোর্শনটা মানে 152টা আসনে ওদের কিন্তু যে টার্গেট 110 থেকে 120, ইতিমধ্যে কিন্তু 100-র কাছাকাছি আসন বিজেপি এগিয়ে রয়েছে। তো এই যে মানে টার্গেট, এই যে প্ল্যান, যেটা তপস্বীদি বলছিলেন যে একটা প্ল্যান করে পুরো জিনিসটা করা, কোথাও কি তৃণমূল কংগ্রেস এই প্ল্যানটা বুঝতে পারেনি বা ধরতে পারেনি? দেখুন, একটা কথা হচ্ছে প্ল্যান সব দলই করে রাখে, এটা তো অস্বীকার করার নেই। 2011-তেও তৃণমূলের নতুন জল যখন আসে তখন অনেকটা সুবিধা থাকে। 34 বছরের সিপিএমের একটা ধ্বংসস্তূপ আমরা দেখেছি। 15 বছর ধরে তৃণমূলের একটা অ্যান্টি ইনকামবেন্সি আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমার বক্তব্য হচ্ছে এই যে চিলিব্রিটিদের ঢুকিয়ে দেয় না, এই একমাত্র জুন মালিয়া যার কথা বলছেন তিনি কিন্তু কাজ করেছেন, সায়নী ঘোষ কাজ করেছেন। বাকি 2 লাভলিকে আমরা চিনি, একজন ফেমিনিন লাভলি আর একজন ম্যাসকুলিন লাভলি। ম্যাসকুলিন লাভলি বোধহয় এগিয়ে, আমি ঠিক জানি না কি অবস্থায় আছেন, কিন্তু ফেমিনিন লাভলি তাকে একটা মুখ দেখানোর জন্য তো দেওয়া হয় না। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ভুল করেন। এই চিলিব্রিটিদের আনা মানে হচ্ছে আরও ধ্বংসটা হয়, নিজেদের ধান্দা ছাড়া এটা কিচ্ছু বোঝে না। কিন্তু 2-1জন কাজ করেছে, ব্যতিক্রমী মানুষ আছে। একটা কথা বলবো, এখনো পর্যন্ত যে যদি সত্যি কথা, কত রাউন্ড আপনি কৌস্তব বাগচি কততে এগিয়ে আছেন জানি না, কোনো জায়গায় মার্জিনটা কিন্তু বলছে না। একমাত্র স্লেন্ডার মার্জিন একবার মমতা বন্দ্যোপাধ্যায়টা হলো, শশী পাজার কোনো খবর নেই, চৌরঙ্গিতে কি হচ্ছে খবর নেই। স্বপন দাশগুপ্তর মার্জিন প্রথমে 6,553 হলো, সেটা নেমে গিয়ে 3,000-এ এলো। এই জায়গাটাতে কিন্তু সমস্যাটা হচ্ছে এক্স্যাক্ট খবর। আর একটা কথা হচ্ছে পুরুলিয়াতে 9-তে 9 হবে না,
পুরুলিয়াতে 6-3 হবে আমি মেনে নিচ্ছি, কিন্তু পুরুলিয়াতে এই জায়গায় যেগুলো দেখাচ্ছেন আপনারা, আর এই যে দক্ষিণ 24 পরগনা 6টায় কোনটাতে বিজেপি এগিয়ে আছে? একটা হচ্ছে লাভলি মিত্র যে শুনলাম 5000, সেটা সোনারপুরের দুটোই সাগর, সোনারপুরের দুটো কিন্তু আমি লাস্ট খবর আমার নিজে কথা হলো ফিরদৌসী বেগম কিন্তু প্রায় 10,000 মার্জিনে এগিয়ে গেছে। তো ঘটনাচক্রে হচ্ছে আমার সাথে ফিরদৌসী বেগমের অত্যন্ত, এবং ওনার একটা জায়গায় আমি গিয়ে ক্যাম্পেনও করেছি। যাদবপুরটা আপনারা এখনো পর্যন্ত ডিসক্লোজ করছেন না, যাদবপুরের দুটো রাউন্ড হয়েছে, সেখানে শবরী মুখোপাধ্যায় 215টা ভোটে এগিয়েছিল। এইবার হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে মেইন বোঝার যে কোথায় কোন জায়গায় আরও যদি 12টা রাউন্ড 13টা রাউন্ড থাকে তাহলে কিন্তু রিভার্সালেরও চান্স থাকে। কারণ আমি আবার প্রথম দিন আপনার কথাই আমি কিন্তু বলে গেলাম 50টা সিট এরকম আছে এবার, হ্যাঁ, যেখানে 500 থেকে 600 মার্জিনে কেউ হারবে কেউ জিতবে। একদম এইখানটাই বলছি যে অরূপদা, যেটা সকাল থেকে দেখছিলাম, এই যে সুইং কনস্টিটিউয়েন্সি, যেটা 70টার মতো আসন, 70টার মতো আসন যেখানে কিন্তু টাফ ফাইট হয়েছে। আমি কয়েকটা নাম যদি বলি, কলকাতা দিয়ে যদি শুরু করা যায়, রাসবিহারী, এটা একটা, একদম কোচবিহারে দিনহাটা, তারপরে কোতলপুর, সোনামুখী, সিউড়ি, বীরভূম, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, আসানসোল উত্তর আর সাগর, এই কেন্দ্রগুলো যদি দেখি সব বিজেপি এগিয়ে রয়েছে। এগুলো সব কিন্তু তৃণমূলের আসন ছিল এবং এইগুলো কিন্তু সুইং কনস্টিটিউয়েন্সি, তৃণমূলেরও আছে এরকম অনেকগুলো, মানে আমি যেগুলো পেয়েছি বলছি। তো এই জায়গা থেকে এই যে মানে একদম টাফ ফাইট কিন্তু সেখানে দেখা যাচ্ছে কিন্তু, হ্যাঁ আপনি দেখুন আপনারাই দেখাচ্ছেন এতক্ষণ 194 ছিল, সেটা নেমে আবার তৃণমূল কিন্তু 98-এ চলে গেছে। হ্যাঁ, এই যে হ্যাঁ, এই যে সিস ব্যাটেলটা, এটা কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না দিস টাইম। এটা তো চলবে, এটা চলতেই যেটা আমি থাকবে। অরূপ বাবুর সাথে একদম একমত। অরূপ বাবু যে কথাটা বলেছেন এর থেকে আর বেটার কথা, এর থেকে সিলভার লাইনিং আর কিছু নেই, যে প্রত্যেকটা রাউন্ডের পর আমার মনে হয় ডাবল চেক হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এই কারণে সময়টা আরো চলে যাচ্ছে, সময়টা যাচ্ছে। হ্যাঁ অরূপদা, তো এই যে সুইং কনস্টিটিউয়েন্সিগুলো, তো এই কনস্টিটিউয়েন্সিগুলোতে কি হিন্দুত্ব ভোট বা এসআইআর কোনটা মানে কাজ করেছে বলে মনে হচ্ছে? সব থেকে বড় জিনিস বিপ্লব, এসআইআরটা তো নিশ্চয়ই কাজ করেছে। তৃণমূলের যে 77টা ধরো লিড ছিল মার্জিন, সেগুলো তো চলেই গেছে, এটা তো বড়। তারপরে যেটা কলকাতার ক্ষেত্রে যেটা দেখার, সেটা হচ্ছে কলকাতায় আমরা যেটা দেখতাম 70%-এর নিচে ভোট পড়ে, কলকাতায় সেটা 90%-এর উপর ভোট পড়েছে। এই যে বললাম তোমায় আবাসন থেকে এর থেকে মানুষগুলো নেমে এসেছে, সেই মানুষগুলো যারা দুপুরবেলায় ভাত মাছ খেয়ে ঘুমিয়ে পড়তেন, এবার কিন্তু সেই মানুষগুলো এসে ভোট দিয়েছেন এবং সেই মানুষগুলো যা সুইং দেখতে পাচ্ছি বিজেপিকেই ভোট দিয়েছেন। বিপ্লব, ধরো 2011 থেকে 2026 আজকে যে জায়গায় আমরা আলোচনা করছি, মোটামুটি স্বাভাবিকভাবেই পরিবর্তনের দিকেই যাচ্ছে। কারণ এর থেকে দাঁড়িয়ে ধরো, হ্যাঁ, নির্বাচন কমিশন আস্তে আস্তে কাউন্টগুলো করছে, কারণ পোল অবজারভার কালকে নিয়োগ করেছে 138 জন, যাতে আর কোনো গোলমাল না হয়। কারণ এরপরে কাউন্টিং হয়তো 2-3 বার করে চেক করে করছে। কিন্তু ইতিমধ্যেই আমি যা খবর পেয়েছি, বিভিন্ন জায়গায় তৃণমূলের যে ক্যাম্প, বাইরের ক্যাম্প, সেগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন, তিনি কর্মীদের একটা এই যে বলা যায় ভোকাল টনিক, সেটা দেওয়ার চেষ্টা করছেন, মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করছেন, যাতে লোকে ওই ছেড়ে বেরিয়ে না যায়, সেটা উনি ওনার মতো করে করছেন। কিন্তু ধরো আজকে শুরু হয়েছে 8টা, এখন বাজে 1:10, অনেকটা দূর এগিয়ে গেছে একটা ট্রেন। হ্যাঁ হ্যাঁ, এবার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্জিনটা ছিল 3000, সেটা আবার 12,000 হয়ে গেছে। এইবার শওকত মোল্লার মার্জিনটাও কিন্তু বাড়ছে। না শৌকত আবার বেরিয়ে গেছে, এটা এখানে কিছু হচ্ছে না। এটা একটা হয়তো পুরনো এ রয়েছে, আমি বলছি এই যে সকালে এগিয়ে গেছে, লাস্ট ভবানীপুর নিয়ে বলছি। হ্যাঁ, ভবানীপুরে মমতা এগিয়ে আছে, মালদায় কংগ্রেস জিতলো, মালদায় কংগ্রেস জিতলো, কিন্তু হ্যাঁ, মালদায় ফাইট হচ্ছে কংগ্রেস ভার্সেস বিজেপি, মালদায় তৃণমূল থার্ড হয়ে গেছে। কিন্তু যেটা বলার বিপ্লব, সেটা হচ্ছে ধরো 2011 সালে মানুষ কেন পরিবর্তন চেয়েছিল? মানুষ পরিবর্তন চেয়েছিল, হ্যাঁ, ভবানীপুরে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় 19,393 ভোটে এগিয়ে আছে, যেটা ছিল পিছিয়ে, সেটা তার মানে 18,000 প্লাস হয়ে সম্ভবত পঞ্চম রাউন্ড। যখন যত রাউন্ডগুলো বাড়ছে তখন কিন্তু চেঞ্জ হবে, সিসো ব্যাটেল। না, এখানে একটা কথা আছে যে শুভেন্দু অধিকারী কিন্তু সকালে ওই ভবানীপুরে গেছেন, তিনি একটা কথা বলেছেন, প্রথম 2 রাউন্ড আমি জিতবো, তৃতীয় রাউন্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, এটা 7-8 রাউন্ড অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, তারপর থেকে আমিই জিতব। তো সেই অনুযায়ী কিন্তু আমরা যদি দেখি, শুভেন্দু যা বলেছেন, প্রথম 2টো রাউন্ডে উনি এগিয়েছিলেন,
তৃতীয় রাউন্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাচ্ছে। তো ফলে আমাদের কিন্তু এই 8 রাউন্ড অব্দি ওয়েট করতে হবে। শুভেন্দু যেটা বলেছেন, আমি সেটাই বলছি, হ্যাঁ। মানে এইবার হ্যাঁ। যেটা অন্য সময় অরূপবাবু স্বীকার করবেন, আমরা 3টের মধ্যে খেলা শেষ হয়ে গেছে। হ্যাঁ না এইবার সেটা 5টা 5:30 6টা অবধি ছটা টেনে অবধি। যাবে। হ্যাঁ। এরকম নয় যে হচ্ছে না, গণনাটা হচ্ছে, কিন্তু ভেতর থেকে খবর আসছে, কিন্তু নির্বাচন কমিশন যখন তার ওয়েবসাইটে আপলোড আমি করছে ভাবছি, সেটা অনেকটা Slow, দেখে হ্যাঁ, করে ওটা দিচ্ছে। এইটা আমি মানছি আর অরূপবাবুর সাথে যে কোনো Upload করছে। they do not want to leave any stone unturned। একদমই, কারণ এরপরে ধরো না বলা হয় যে এই হয়েছে, সে রিগড হয়েছে, যা হচ্ছে অলরেডি, যেটা তৃণমূল কংগ্রেস ধরো একটা তো ন্যারেটিভ আচ্ছা, তৈরি এবার করছে। কুণাল ঘোষও দেখলাম এগিয়ে রয়েছে। হ্যাঁ, ফলে কুণাল ঘোষ 10,000-এর বেশি ভোট, একটা না, কুণাল ঘোষ প্রথম রাউন্ডে পিছিয়ে প্রথম গেছিল। রাউন্ডে পিছিয়ে ছিল। হ্যাঁ তো বিপ্লব, আমার যেটা বলার সেটা ধরো এই অরিন্দমদা যেখানে বললো, ধরো 34 বছরের বাম শাসনে আমরা যেটা দেখেছিলাম, ওই চলছে না, চলবে না, সেন্ট্রালের বিরোধিতা, একটার পর একটা কারখানা লাল পতাকা দিয়ে বন্ধ হয়ে গেল, রাজনীতিটা বেঁচে থাকলো। রাজনীতিটা কিভাবে বেঁচে থাকলো? তাদের কর্মীদের চাঙ্গা করা হলো, আর ওই কেন্দ্রের বিরোধিতা, তাদের রাজনীতির সেটা আমরা মাসুল গুনলাম। 2011-এ যখন ধরো 2011-এ যখন তৃণমূল কংগ্রেস ছিল, ওই 3টে বছর কিন্তু 2011 থেকে 2014 বিপ্লব, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস কেন্দ্রেও ছিল, রাজ্যেও ছিল, কারণ সেখানে কংগ্রেস সরকার ছিল। তৃণমূল কংগ্রেস কিন্তু কিছু ইন্ডাস্ট্রি আনতে পারেনি বিপ্লব। আজকে 2011 থেকে 2016 বিপ্লব, প্রতি বছর বিজিবিএস না কি সব হয়েছে শিল্প সম্মেলন, সেখানে বলা হয়েছে 19 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে, 20 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে, কিন্তু তুমি বলো তো একটা ভারী শিল্প হয়নি, একটা শিল্পের কোথাও ধোয়া বেরোয়নি, সব মুখে মুখে শিল্প হচ্ছে, মুখে মুখে বলা হচ্ছে, আর আলটিমেট গিয়ে যেটা বলা হচ্ছে চপ মুড়ি ভাজুন। দেখুন, অরূপবাবুর সাথে আমি একটা কথা জাস্ট এখানে অরূপবাবু দারুণ বলেছেন, এটা নিয়ে অস্বীকার করছি না। কলকাতায় 7-4 যে দেখাচ্ছেন, 4টে কোন কোন সিট, মানে এই কলকাতার এটা কলকাতা উত্তর না দক্ষিণ বলছেন? না, কলকাতা যদি না, 11টার মধ্যে টোটাল কলকাতার মধ্যে শ্যামপুর, তারপরে আমাদের জোড়াসাঁকো, মানিকতলা, মানিকতলা এবং হচ্ছে রাসবিহারী। হ্যাঁ, রাসবিহারী এগিয়ে, তারপরে যাদবপুরেও এগিয়েছিল, এবং আরেকটা এগিয়ে, যদি না, যাদবপুর কলকাতার মধ্যে পড়ছে না, না, যাদবপুর যাদবপুর দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণে পড়ে বিজেপির যায়। এতে ওরা কলকাতার মধ্যেই রাখে, কিন্তু ওদের ওই সাউথ কলকাতার মধ্যেই না, যাদবপুর। বিজেপির হ্যাঁ, এখানে যে হিসেব কিন্তু- অনুযায়ী হ্যাঁ, 7-4 কলকাতাটা অফিসিয়াল 7-4, Official, কিন্তু একটু আপনি খোঁজ নিয়ে নিন, কলকাতায় কিন্তু 2-1টা সিটে কিন্তু আবার রিভার্সাল হবে। আসানসোল দক্ষিণে আমরা যেটা দেখলাম যে আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল 24,888 ভোটে এগিয়ে রয়েছে। হ্যাঁ, আর আসানসোলে একটি গন্ডগোল হয়েছিল, আমরা দেখেছিলাম দু দলের মধ্যে। তো সেখানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে ঝামেলা হয়েছিল, সেখানে দেখে নেব প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে, শুনবো। যেটা আছে না, সেটা আমরা তো পুরো ইনকোয়ারি করে দেখতে হবে কিভাবে কি হয়েছে। যখন আমরা দেখেছি ঘটনাটা ঘটছে, সঙ্গে সঙ্গে আমাদের যত এক্সট্রা ফোর্স আছে মোবিলাইজ আমরা করেছি। এবার কি যদি কারো কিছু কোনো ল্যাপস আছে কিনা ওটা আমরা ডেফিনেটলি দেখবো। স্যার বলছিলাম যে এখানে পুলিশ কর্মী ছিল, আমি জানি তো ছিল, আমি তো নিজে দেখি सीसीटीवी-তে, আমি তো सीसीटीवी দেখে আসছি এখানে। ঘটনা क्या घटी है सर यहाँ बताइए। अभी हम देख रहे हैं पूरी क्या घटना। স্যার দেখা যাচ্ছে ওদের বলছে দুজন নিখোঁজ হয়ে আছে স্যার। আমরা খুঁজছি, যাদের নাম বলেছি আমরা খুঁজছি। স্যার সুরक्षा आप लोग पुलिस से कोई इंजर्ड है? सर पुलिस इंजर्ड मेरे पास खबर नहीं है, मुझे खबर ले लेनी है। यहाँ पे घटना घटी है, यहाँ पे जो उनका ऑफिस था, कैंप ऑफिस, इस पर कुछ लोगों ने भांगचूर किया, तोड़फोड़ करी है। उसको हम लोग देख रहे हैं, आइडेंटिफाई करने कौन कौन लोग हैं। अब पुलिस यहाँ पे मौजूद है, पुलिस का क्या रोल रहा नहीं रहा वही हम लोग देख रहे हैं। सर कौन पार्टी ছিল ঘায়ল কি হয়েছে? হ্যাঁ কোন পার্টি সেটা তো আপনি খোঁজ নিতে পারবেন। স্যার কোন কতজন ঘায়ল हुए? হ্যাঁ হ্যাঁ, এগুলো হবে। আরেকটি খবর যে বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীকে মারধর করার অভিযোগ কাউন্টিং সেন্টারের মধ্যে, দেখব ছবিটা। কিন্তু ওখানে বীজপুরের সিনারিওটা কি? কেন্দ্র বানিয়ে আরো বলছে এই ঘটনা ঘটেছে আমাদের আপনার প্রশাসনের ল অ্যান্ড অর্ডার খারাপ হচ্ছে, একটা পার্টি মার খাচ্ছে, পার্টির উপরে অ্যাসল্ট হচ্ছে, তাহলে ইলেকশন কমিশন সুরক্ষা দেওয়ার কি মানে তাহলে পার্টি? বিপ্লব, আমি এই এতে একটুখানি আমরা হ্যাঁ বীজপুর, আচ্ছা ওইখানে গণনা কেন্দ্রে আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। প্রতীতি,
আমাকে একটু বলবে যে এই বীজপুরের ঘটনাটা এবং ওখানের কি অবস্থা, মানে কাউন্টিংয়ের কত রাউন্ড গোনা হয়েছে, কটা আসনে কে এগিয়ে? হ্যাঁ, আপনাকে জানিয়ে রাখি যে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে যে কমার্স বিল্ডিং, সেখানে আপনার বীজপুর, নৈহাটি, নোয়াপাড়া, জগদ্দল, ভাটপাড়া, ব্যারাকপুর এই কটি কাউন্টিং সেন্টারের কাউন্টিং চলছে এবং এইখানে কিন্তু সব কটিতেই এগিয়ে রয়েছে বিজেপি। এবং আপনাকে জানিয়ে কত রাউন্ড? এক একটা বিধানসভা এক একটা হয়েছে, কারণ সব বিধানসভা একসঙ্গে কাউন্টিং শুরু হয়নি। তবে মোটামুটি কোথাও পঞ্চম রাউন্ড চলছে, কোথাও তৃতীয় রাউন্ড চলছে। তবে ট্রেন্ড সেটা বিজেপির হাওয়া রয়েছে এবং বিপুল ভোটেই কিন্তু বিজেপি এগিয়ে যাচ্ছে। সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যে ব্যারাকপুর কাউন্টিং সেন্টারে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং দফায় দফায় তৃণমূল আর বিজেপিতে সংঘর্ষ কাউন্টিং সেন্টারের মধ্যে ঘটছে এবং কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ হিমশিম খেয়ে যাচ্ছে এদেরকে সামাল দিতে। ইতিমধ্যেই একজন নোয়াপাড়া তৃণমূল প্রার্থী শ্রীরামপুর ভট্টাচার্য অভিযোগ করেছে তাকে এবং তার যারা কর্মী আছে, এজেন্ট আছে, তাদের মারধর করেছে। সেই মারধর সামাল দিতে গিয়ে পুলিশ একজন বিজেপির এজেন্টকে মারধর করে পাল্টা কেন্দ্রীয় বাহিনী তাকে মাটিতে ফেলে পেটায়। ঠিক আছে প্রতীতি, তুমি অবস্থার দিকে নজর রাখো, কতগুলো রাউন্ড আমাদের জানাতে থাকবে। ধন্যবাদ। আমরা প্যানেলে আসবো। হ্যাঁ, অরূপদা কিছু বলছিলেন। আমি বিপ্লব তোমাকে একটা উদাহরণ দিই, সেটা আমার যেটা চোখ খুলে দিয়েছে। আমার বাড়ির যিনি আর কি কাজের দিদি, তাকে আমি ভোট দিয়ে আসার পর, স্বাভাবিক যেহেতু সাংবাদিক সবাইকেই প্রশ্ন করি বা জিজ্ঞেস করি, আমি দিদিকে এমনিই জিজ্ঞেস করলাম, দিদি ভোটের হাওয়া কীরকম? উনি কিছুক্ষণ তাকালেন আমার দিকে। আমি দেখুন এদের থেকে আমি কী উত্তর আশা করি, যে নানা রকম ধরো লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, নানা রকম অনুদান পেয়েছে, তার এতে বলবে হ্যাঁ আমি তো এবার নয় লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলবে, নয় দাদা বেশি টাকা পাচ্ছি, এটা বলবে। আমার কাছে জানতে চাইবে উনি যে উত্তরটা দিলেন যে দাদা আমাদের গ্রাম, উনি থাকেন হচ্ছে হিঙ্গলগঞ্জ, যে পুরো ফাঁকা হয়ে গেছে দাদা, আর দিনের শেষে তো চাকরিটা চাই, কাজটা চাই। বিপ্লব, তুমি ভাবো একটা হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের এক মহিলা যেটা দাঁড়িয়ে বলছে শহরের বুকে এসে যে আমার গ্রামের চাকরি চাই। বিপ্লব, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেননি, কর্মসংস্থান করতে পারেননি। আজকে পরিযায়ী শ্রমিক, ধরো এবার এখানে ভোট দিতে এসছে 71টা ট্রেনে করে, এই পরিযায়ী শ্রমিকরা বেশিরভাগ কিন্তু সংখ্যালঘু, কিন্তু তারা যে স্টেটগুলোতে কাজ করতে যায় সেটা বেশিরভাগই হতে বিজেপি শাসিত স্টেটে যায়। সেখান থেকে তারা যে টাকাটা রোজগার করে সেখানে তার সংসারটা চলে। এখানে পরিযায়ী শ্রমিকদের টাকা কম, তাই জন্যই তো তারা চলে যাচ্ছে। একদম। এইখানে একটা ছোট্ট আপডেট, ভাঙড়ে এগিয়ে গেল নওশাদ সিদ্দিকী। 6 রাউন্ড গণনার পর নওশাদ সিদ্দিকী 1927 ভোটে এগিয়ে রয়েছে। দ্বিতীয় তৃণমূলের শওকত মোল্লা, আর বেলেঘাটায় এগিয়ে কুণাল ঘোষ, প্রায় 22,000 ভোটে এগিয়ে গেছেন কুণাল ঘোষ। হ্যাঁ অরূপদা বলছেন। কোনো খবর আসছে না কোনো। হ্যাঁ অরূপদা। তো ফলে ধরো এই যে তৃণমূলের এখানে আমি তোমাকে যেটা বললাম বিপ্লব, ধরো এই সিঙ্গুর থেকে নন্দীগ্রাম যে আন্দোলন হয়েছিল এবং যার ফলে সিপিএমের পায়ের তলার মাটি চলে যায়, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা লাভ করেছিলেন, বা সব সিপিএম অ্যান্টি সিপিএম ভোট পড়েছিল, প্রো তৃণমূল তো আর ভোট পড়েনি, সবাই তৃণমূলকে সরাতে চেয়েছিল। এবারও কিন্তু সবাই মমতা বন্দ্যোপাধ্যায় বা তখন সিপিএমকে সরাতে চেয়েছিল, এবার কিন্তু সবাই তৃণমূলকে সরাতে চাইছে। একদম। এইখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আধা সেনা মোতায়েনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। হ্যাঁ অরূপদা। ফলে এবার যে রাজনীতি বিপ্লব, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যবে থেকে দলের দায়িত্ব নিলেন বা সংগঠনের দায়িত্ব নিলেন, সেখানে দাঁড়িয়ে কি তৃণমূলের কি সব সেনাপতি বা কিছু, পুরো রাজনীতিটাই চেঞ্জ হয়ে গেল। একটা দলের থেকে অনেক বেশি একটি আইপ্যাক নামক একজন সংস্থার ওপর করলেন এবং পুরো রাজনীতিটা পুলিশ, তারপরে হচ্ছে ডায়মন্ড হারবার মডেল যেটা আমরা ফলতায় দেখছি, সেখানে ভোট দিতে দেওয়া হয় না, টিকা লাগিয়ে দেওয়া হচ্ছে, আতর লাগিয়ে দেওয়া হচ্ছে, এই একটা মডেল খাড়া করলেন। যে মডেলটার বসে যারা তৃণমূলের কর্মী ছিল তারাও অনেকে বসে গেল বিপ্লব। এইটা করতে গিয়ে আলটিমেট যেটা হলো, মানুষের সঙ্গে, দেখো সিপিএম এর সঙ্গে মানুষের দূরত্ব কেন বেড়েছিল, এটা এরা বলতে পারবে তপস্বীদি, অরিন্দম দা, যে কোনো বিষয় তোমাকে লোকাল কমিটির কাছে যেতে হতো। একটা বাড়িতে একটা পেরেক পুতলে বউয়ের মধ্যে ঝামেলা, পুলিশ লোকাল কমিটিকে ছাড়া কোনো কাজ করতো না।
একইভাবে এখানেও তাই। সেই সিন্ডিকেট যার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছিল, সেই জুলুমবাজি, কে কে বালি দেবে, সেই একটা শ্রেণী তৈরি হয়ে গেল একইভাবে। খালি পতাকাটা বদলালো বিপ্লব, কিন্তু সেই সিন্ডিকেটরা, জুলুমবাজি কিছু বদলালো না। উল্টে একটা আইপ্যাক নামক সংস্থা গেল, সেখানে তৃণমূলের নেতারা বারবার করে বলেছেন তারা একমাত্র কাজ হচ্ছে জেলা থেকে টাকা তোলে, তার মাধ্যমে নেতা হয়। ফলে প্যারাসুট থেকে নেমে আসা নেতা আজকে যে কাজটা করেছেন, ফলে তৃণমূল কংগ্রেসের সংগঠনটাই নড়বড়ে করে দিয়েছেন। আজকে যা হওয়ার সেটাই হয়েছে বিপ্লব, এবং তার ফলে মানুষ চাকরি পায়নি। সব থেকে বড় জিনিস হচ্ছে, এবং তার এতে ওই বাঙালি, আসলে ধরো তুমি আজকে এই যে বাঙালি অবাঙালি তো অনেক হলো। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে যারা অবাঙালি আছে, তারা আমার স্টেটে চলে আসুন পরিযায়ী শ্রমিককে। উনি বলেছিলেন 5,000 টাকা করে দেবেন। কজন এলো বিপ্লব? দিনের শেষে কি কেউ এলো? তারা তো সব ওখানেই থেকে গেল। ফলে আমি বাঙালি অবাঙালি করব, অথচ বাঙালি ছেলেগুলোকে কাজ দিতে পারবো না, এই রাজনীতি আর কি আমাদের অন্ধ গলিতে ঠেলে দিচ্ছে। মানুষ চাকরি চায়, একটা কথা উত্তর, মানুষ কর্মসংস্থান চায়, মহিলারা নিরাপত্তা চায়। শুধুমাত্র ডোলের রাজনীতি করে কোনো লাভ হবে না। মহিলাদের হাতে তাদের রোজগার দিতে হবে, ছেলেদের চাকরি দিতে হবে বিপ্লব। এটা সব থেকে বড় জিনিস, যে আশাটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল আসার পর লোকে দেখেছিল, কিন্তু সেটা তিনি বজায় রাখতে পারেনি। এখন যদি বিজেপি ক্ষমতায় আসে এখনো পর্যন্ত, তাহলে বিজেপিকেও এটা রাখতে হবে। আবারও বললাম বিপ্লব, যে একটা গ্রামের মহিলার কতটা আশা যে দাদা কর্মসংস্থান হবে, তার মানে বুঝতে পারছো এদের উপর চাপটা কতটা। হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত এলাকার একটা গৃহবধূ ভাবছে যে এই সরকার হলে তার পরিবার কাজ পাবে, তার গ্রাম কাজ পাবে, ফলে কতটা চাপ যদি এই সরকার আসে প্রথম তার উপর পড়বে বিপ্লব। একদম একদম। এখানে তপশ্রীদি যেটা বলছিলাম, মহিলা কথা বলছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার 2021 সালে কাজ করেছিল। লক্ষ্মীর ভাণ্ডার 2021 ছিল 500, 24 এসে হলো 1000, এখন তড়িঘড়ি সেটা 1500। এবং শুধু তাই নয়, এই 1500টা কীভাবে করা হলো, ফেব্রুয়ারি মাসের 5 তারিখে বিধানসভায় যে বাজেট অধিবেশন ছিল, সেই বাজেট অধিবেশনে প্রথমে বলা হলো যে পরের অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল একটা, তো সেখানে তড়িঘড়ি ওই তার একদিন বাদেই ঠিক হয়ে গেল যে না, এটা ফেব্রুয়ারি থেকেই দেওয়া হবে ভোটের দিকে তাকিয়ে। কিন্তু তারপরে আমরা দেখলাম যে যুবসাথী সেটা বলেছিল অগাস্ট থেকে দেওয়া হবে, তড়িঘড়ি সেটা বিধানসভায় সেটা বলে দেওয়া হলো, এবং বিধানসভার বাজেট অধিবেশন শেষ হয়ে গেল, বিধানসভা শেষ হয়ে গেল, তারপরে সেটা হঠাৎ সিদ্ধান্ত হয়ে গেল যে না, এই মাস থেকে অর্থাৎ মার্চ মাস থেকেই দেওয়া হবে। এই যে যুবসাথী শুরু হয়ে গেল, কিন্তু তারপর বিজেপির পাল্টা যে দুটো প্রকল্পেই 3000 যে, এটা কি কোথাও কাজ করেছে বিজেপির ভোট বাক্সে? এখন একটা মজার ব্যাপার হলো যে বিহারেও কিন্তু প্রচুর মহিলা ভোট পড়েছিল, এবং বলা হলো যে মহিলাদের ভোটেই আবার নীতিশ কুমার ক্ষমতায় এলেন। মহিলাদের ওই অ্যাকাউন্টে ঠিক ভোটের আগে 10,000 টাকা করে ঢুকেছিল। তো এখানেও সেরকমই ব্যাপারটা দাঁড়ালো, কিন্তু অদ্ভুত মজার ঘটনা হলো যে বিহারে ভোটটা হলো স্থিতাবস্থার পক্ষে, অর্থাৎ বিজেপি সরকার আবার ফেরত এলো। আর আমাদের এখানে সেটা হলো মহিলাদের ভোটটা কি তাহলে গেল অ্যান্টি ইনকামবেন্সি, সেটা স্থিতাবস্থার বিপক্ষে গেল সরকার পরিবর্তনে। সুতরাং আমি আগেও এখানে প্যানেলে বসে যেটা বলেছি যে ভোটের অঙ্কটাও তো সোজা নয়, যে ওখানেও তো ঢেলে মহিলারা ভোট দিয়েছেন, এখানেও ঢেলে মহিলারা ভোট দিয়েছেন, তো দু জায়গায় তো সিচুয়েশন অন্য হয়ে গেল। তো আমার মনে হয় যেটা, যে এই যে ভাতার রাজনীতি, যেটা আমি অরূপের সাথে একেবারেই একমত, এই ভাতার রাজনীতি সব দলই করে, কিন্তু ভাতার রাজনীতি নিয়ে না ভোট পাওয়া যায় না। মানুষ ভাতা নেবে, বলবে এটা তোমার প্রাপ্য, সরকার দিচ্ছে, যে সরকার আসবে আমি জানি অ্যাটলিস্ট আমার সে বাড়াক না বাড়াক আমার আগের অবস্থাটা পরিবর্তন হবে না। 1,500 টাকা করে 1,500 টাকা পরের সরকারকেও দিতেই হবে, কিন্তু সে 3,000 যদি নাও দেয়, যদি কথা নাও রাখে, 1,500 কিন্তু তাকে দিতেই হবে। ফলে আমার লসের কোনো ব্যাপার নেই, আমার কোনো ক্ষতি হবে না। তারা সমস্ত ভাতা নিচ্ছে, কিন্তু তারা ভোটটা নিজেদের মতো করেই দিচ্ছে। তো সেই জন্য যদি, আর এই যে পাড়ার ক্লাবগুলো যাদেরকে 1,10,000 বোধ হয় 1,10,000 করে এবার আবার 10,000 বাড়িয়ে দিলেন, হ্যাঁ, ওই নেতাজি ইন্ডোরের সভায় গিয়ে, তো এই যে 1,10,000 করে যে পাড়ার ক্লাবগুলো নিয়েছে, পুজো করেছে, তাতে আরো অনেক বেশি জাঁকজমক করেছে, কি তারা কি সবাই দিয়েছে তৃণমূলকে ভোট? নিশ্চয়ই দেয়নি, তাহলে আজকে নিশ্চয়ই এই ফল হতো না। তো সেই কারণে শুধু ভাতা দিয়ে, যেটা অরূপের সাথে আমি একদম একমত, যে মানুষ চায় কর্মসংস্থান।
আমি কেন 5,000 টাকা দিয়ে রয়ে গেল না পরিযায়ী শ্রমিকরা? কারণ তারা 25,000 টাকা ইনকাম করে অন্য রাজ্যে। সে বলছে আমি মাসে 25,000 টাকা তো সেখানে গিয়ে ইনকাম করি, কিন্তু আমি এখানে বসে 5,000 টাকা ভাতা নিয়ে আমার হবেটা কি? আমি তো 25,000 টাকা অভ্যস্ত হয়ে গেছি, তো আমি 5,000 টাকাটা নিয়ে কি করব? এখানে বসে থেকে আমি বাড়ি বসে পাড়ার মোড়ে চা সিগারেট খাবো আর 5,000 টাকা হাত পেতে নেব মাসের প্রথমে? না, আমি 25,000 টাকা ইনকাম করে আমার কাঁচা বাড়িটাকে পাকা করব। তো সে তো সেইটা দেখবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে তৃণমূল সরকারের এই যে 2011 থেকে তার শাসনে যে দুটো সবচেয়ে ভাইটাল ক্ষেত্র, শিক্ষা এবং স্বাস্থ্য, সেই দুটোকে এমনভাবে ভেঙে দেওয়া হয়েছে যে মানুষ আর ভরসা করতে পারলো না। একদম একদম। আমি একটা ছোট্ট আপডেট দিচ্ছি, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে 15,494 ভোটে এগিয়ে রয়েছেন, আর নন্দীগ্রামে 7,698 ভোটে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী। আমরা একটা ব্রেক নেব, ব্রেকের পরে আবার ফিরছি।